I think স্ক্রিন দেখা যায় আমার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আচ্ছা আমরা ফার্স্টে ম্যাট্রিক্স নির্ণয় দিয়ে শুরু করবো আর কি। ম্যাট্রিক্স নির্ণয় আই গেস সবাই জানেন ম্যাট্রিক্স নির্ণয় কি, এইগুলো আমরা সবাই পারি। তো আমি জাস্ট বলে বলে দিব, আপনাদের সাথে যদি খাতা কলম থাকে সেগুলো লিখে রাখতে পারেন। আই গেস এখান থেকে মানে সেম টাইপের আসার সম্ভাবনা খুব বেশি আর কি। ফার্স্টে দেখেন এখানে আছে বর্গ ম্যাট্রিক্স, এই জিনিসটা দেখে রাখবেন বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্সের কিন্তু সারি এবং কলামের মধ্যে সম্পর্ক কি? সারি এবং কলাম কিন্তু সমান হয়। দেন এইখানে যে ডেফিনেশন গুলো আছে এগুলো একটু দেখে রাখবেন, কারণ এইখান থেকে আপনাদের ভাইয়া প্রয়োগ করো। জি কিছু আর বলবেন? ভাইয়া ক্লাসটা কি রেকর্ড করে? জি ভাই, ক্লাসটা রেকর্ড করে কি গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড করে আমি দিয়ে দিব। আজকে যদি সম্ভব না হয় তাহলে কালকে পেয়ে যাবেন। জি ভাই, ধন্যবাদ ভাইয়া। ওকে, দেন এই দেখেন কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স এর সম্পর্কগুলো একটু দেখবেন। কর্ণ ম্যাট্রিক্স, দেন বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কিন্তু বিষয় ধরনের কর্ণ ম্যাট্রিক্স, বা কর্ণ ম্যাট্রিক্স বিষয় ধরনের বর্গ ম্যাট্রিক্স, একটা একটা পরিপূরক আর কি। আচ্ছা, এখান থেকে গেল আপনার বর্গ ম্যাট্রিক্স দেখবেন। দেন সমঘাতের কন্ডিশন দেখবেন। একটা ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স, আপনারা 3/3 অর্ডারস এর ম্যাট্রিক্স কম দেখলে হবে, বা 2/2 অর্ডারস এর ম্যাট্রিক্স একটু বেশি দেখবেন। কারণ 3/3 অর্ডারস এর ম্যাট্রিক্স এর সলভ করতে একটু সময় বেশি লাগবে আর কি। বাট যে টাইপগুলো বলে দিব সেই টাইপগুলো 2/2 অর্ডারের ম্যাট্রিক্স গুলো একটু বেশি দেখবেন। আচ্ছা, যদিও আমার এটা পার্সোনাল স্লাইড না, এটা আনাস ভাইয়ার আর কি একটা ইয়ে। আচ্ছা, জটিল সংখ্যা লাগবে না, হার্মিশিয়ান লাগবে না। আচ্ছা, ম্যাট্রিক্সের ট্রেস, এদেন ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেস, ট্রেস দেখবেন। ঠিক আছে, ম্যাট্রিক্সের ট্রেস মানে হলো যে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। এই যে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল আপনারা সবাই জানেন, তাই জাস্ট আমি শুধু বলে দিচ্ছি। আচ্ছা, দেন গেলে হয় এই যে সারি কলামের মধ্যে, বুঝি নাই কেউ কিছু বলছেন? আচ্ছা, দেন দেখেন একটা জিনিস আমি দেখাই, মাত্রা দেখাই। একটা ম্যাট্রিক্স যদি এ থাকে, তার মাত্রা যদি 3/2 থাকে, তাহলে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা কত আসবে? 2/3। এই তো, এই মাত্রাটা দেখবেন ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা। দেন আপনারা কিন্তু খাতা কলমে লিখতে পারেন, বুঝছেন? এই টাইপগুলো আসার মতো টাইপ আর কি। আমি বলবো না যে এই প্রশ্নটাই আসবে, বাট এই টাইপ থেকে আসতে পারে। যে টাইপগুলো বলে দিচ্ছি এই টাইপগুলোর প্র্যাকটিস করবেন। দেন এই যে এইখানে একটা আছে জিএসটি 2022-23, কারণ পরীক্ষার সময় আপনারা বেসিক জিনিসগুলো মিস্টেক করেন আর কি। কঠিন জিনিসগুলো আপনারা এমনিতেও পারবেন, বিশ্বাস রাখেন। কঠিন যত জিনিস আছে সবগুলো পারবেন, যেমন বেসিক আপনারা ভুল করে আসছেন। বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, বেসিক গুলো একটু খেয়াল রাখবেন। দেন গেল আমাদের পাওয়ার ম্যাট্রিক্স দেখা লাগবে না, ম্যাট্রিক্সের গুণ। আচ্ছা, এখন দেখেন ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে মাত্রা আর কি। ধরেন এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার মাত্রা হলো 3/4, এবং বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার মাত্রা হলো 4/7, তাহলে এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? 3/7। 3/7। এই তো গুণের মাত্রা দেখবেন, এই তো আপনারা পারেন। ঠিক আছে, ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া সেক নাকি ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোয়েকশন ব্যাংকটা অনেকটা ফলো করে? ভাই আমার কাছে কোনো, আমি প্রিভিয়াস কোনো কোয়েকশন নাই আমার কাছে, তো আমি বলতে পারবো না, আমার সেকেন্ড কোনো কোয়েকশন ব্যাংক নাই। বুঝতে পারছি, বাট ভার্সিটি লেভেল প্রশ্ন করে এইটা এনশিওর থাকেন। আর সাস্টে প্রশ্ন করে, তো সাস্টে জাহাঙ্গীরনগরকে ফলো করবে বলে মনে হয় না। বা যে টাইপগুলো দেখিয়ে দিচ্ছি সেই টাইপগুলো একটু মাথায় রাখবেন, তাহলে হয়ে যাবে। এটা জাহাঙ্গীরনগর হোক, ডাবি হোক, বা বুয়েটের প্রশ্ন হোক। দেন হলো ম্যাট্রিক্সের সমতা। আচ্ছা, তিনটা ম্যাট্রিক্সের গুণ করা পারি তো? তিনটা ম্যাট্রিক্স, জাস্ট আপনার বড় বড় ম্যাট্রিক্স দেখার দরকার নেই, আপনারা 2/2 ম্যাট্রিক্স নিয়েই চর্চা করেন। আর 3/3 ম্যাট্রিক্স আসবে বলে মনে হয় না, যদিও আসে আর কি, তবুও বেসিক ইজি দিয়ে দিবে। বেশিরভাগ দেবেন যদি ম্যাট্রিক্স থেকে দেয় তাহলে 2/2 ম্যাট্রিক্স দিবে। বুঝতে পারছি। আর একটা জিনিস আপনারা ভুল করবেন, ম্যাট্রিক্স যখন সিম্বল লিখবেন, আমি প্রিফার করব থার্ড ব্র্যাকেট ইউজ না করে আপনার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন। কি জন্য? থার্ড ব্র্যাকেট ইউজ করতে গিয়ে অনেক সময় আপনারা এই যে সিম্বলটা, এই সিম্বলটা না দিয়ে অনেক সময় তাড়াহুড়োর মধ্যে এইভাবে স্ট্রিট লাইন হয়ে যায়, তখন সেটা ম্যাট্রিক্স থাকে না, তখন সেটা নির্ণায়ক হয়ে যায়। হ্যাঁ, এইটা মাথায় রাখবেন। পরীক্ষা দেবেন, পরীক্ষা বিন্দাস হবে, কিন্তু পরীক্ষার হল থেকেও বের হয়েছেন বিন্দাস হবে, কিন্তু রেজাল্টটা বিন্দাস হবে না আর কি। বুঝতে পারছি। দেন ব্যতিক্রমী ম্যাট্রিক্স মোর দেন ইম্পর্টেন্ট। একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হলে এর মান কত, পির মান কত, সির মান কত, এইভাবে দিয়ে দিবে আর কি। এই যে 2 নং ম্যাথটা, এই টাইপের ম্যাথ। এই যে ম্যাথটা, পি এর মান কত, কন্ডিশন গুলো ফলো রাখবেন। ওকে, দেন বলছে এই যে 4 নং ম্যাথটা, পি এর কোন মানের জন্য এর মান থাকবে না।
4 নং ম্যাথটা এই টাইপের ম্যাথ। স্কেলার গুণন লাগবে না, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। আচ্ছা ম্যাট্রিক্সের ট্রেস তো আগেই বলে দিয়েছিলাম, ট্রেস। আচ্ছা এই যে ট্রেস রিলেটেড একটা প্রশ্ন, ম্যাট্রিক্সের ট্রেস এত হলে 8 হলে a এর মান কত? আচ্ছা এটার পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই, এই বইয়ের পিডিএফ যারা চাচ্ছেন পিডিএফ দিয়ে দিব, এটা আনাস ভাইয়ের বই। দেন হলো ম্যাট্রিক্সের সমতা, মৌলিক গুণাবলী লাগবে না। আচ্ছা দেন দুইটা ম্যাট্রিক্সের সমতা দেখবেন, দুইটা ম্যাট্রিক্স সমান হলে এই যে एग्जांपल টাইপ 8 দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে x এর মান কত, y এর মান কত, এই টাইপের প্রশ্ন আসবে আর কি। এতটুকু বোঝা গেল ম্যাট্রিক্স সম্পর্কে। জি ভাইয়া। ওকে এখন আমরা নির্ণয়কে চলে যাবো আর কি। আপনারা খাতা কলম নিয়ে বসলে আপনাদের জন্য লাভ, আর নাইলে তো আপনাদের জন্য লস আর কি, আমি জাস্ট লেকচার দিয়ে যাবো। কারণ এই সবগুলোই পারেন, আপনাদের যেগুলো দেখিয়েছি সবগুলোই পারেন। নির্ণায়কের মধ্যে এসেই প্রথমেই আপনারা দেখবেন অনুরাশি, অনুরাশি এবং সহগুণক। বলেন তো অনুরাশি এবং সহগুণকের মধ্যে বেসিক পার্থক্যটা কি? ভাইয়া চিহ্ন। ইয়াস, অনুরাশির মধ্যে চিহ্ন আসে না এবং সহগুণকের মধ্যে চিহ্ন আসে। সহগুণকের চিহ্নটা হয় -1 সারি প্লাস কলাম, সারি সংখ্যা প্লাস কলাম সংখ্যা। এই বেসিক জিনিসটা মাথায় রাখবেন। গেল আমাদের অনুরাশি, শেষ আমাদের ম্যাট্রিক্স নির্ণয় শেষ। তাহলে ম্যাট্রিক্স নির্ণয় থেকে কি কি পড়লাম? আমরা পড়বো ফার্স্টে বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সের যে কন্ডিশন গুলো আছে, দেন পড়বো ম্যাট্রিক্সের ট্রেস, দেন পড়বো আমরা বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স কোন বিপরীত ম্যাট্রিক্স? স্পেশালি 2/2 আকারের বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে? 2/2 আকারের বিপরীত ম্যাট্রিক্স। দেন পড়বো আমরা কি ম্যাট্রিক্সের ট্রেস গুলো। দেন আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমীর কন্ডিশন আর কি। কন্ডিশন হলে x এর মান কত, y এর মান কত, p এর মান কত, m এর মান কত, এইভাবে থাকবে আর কি। দেন আমরা পড়বো কি, আমরা পড়বো ম্যাট্রিক্সের সমতা। সমতা হলে x এর মান কত, a এর মান কত। দেন আমরা পড়বো মাত্রা, ম্যাট্রিক্সের মাত্রা। বুঝাইতে পারলাম? দেন নির্ণয়কে এসে আমরা জাস্ট পড়বো, নির্ণয়কে আমরা পড়বো অনুরাশি আর সহগুণক, অনুরাশি প্লাস সহগুণক, আর কোনো কিছুই নাই। এই ছিল আপনাদের ম্যাট্রিক্স নির্ণয়। এখন বলেন ম্যাট্রিক্স নির্ণয় থেকে আর কোনো প্রশ্ন আছে বা কোনো প্রশ্ন বুঝতে আপনাদের অসুবিধা? আপনারা একটু না তাড়াতাড়ি ভাইয়া। ডিসকাস করবেন, কারণ ইয়েতে তো টাইম কম থাকে, জুমে তো টাইম মাত্র 40 মিনিট। আমি 40 মিনিটের মধ্যেই চেষ্টা করবো দেন আপনাদের ফার্স্ট ক্লাস শেষ করে দেওয়ার জন্য। সব আপনাকে চিনি। ওকে স্লাইড কি শেষে দেওয়া? ভাইয়া হ্যাঁ এই স্লাইড ক্লাসে কি ম্যাথ ফার্স্ট পেপার কমপ্লিট হয়ে যাবে? কি এই ক্লাসে কি ম্যাথ ফার্স্ট পেপার কি ভাই কমপ্লিট হয়ে যাবে? চেষ্টা করে যাবো, কারণ আমি তো ম্যাথ করাবো না, আমি আপনাদের টাইপ গুলা বলে দিব। আমি বলছিলাম যে আপনাদের কোনো যদি প্রবলেম থাকে আপনারা ইনবক্সে দেন, যে একজনে ইনবক্সে দিয়েছেন আমি এই ম্যাথ গুলা করাবো। আর এখানে আমি টাইপ বলে দিব, আপনারা লিখবেন, লিখে রাখবেন। আর রেকর্ডটা যদি লিখতে মিস্টেক হয় আমি ক্লাস রেকর্ড দিয়ে দিব আর কি। বুঝতে পারছি? জি ভাই, জি ভাই। ওকে, কারণ একটা ক্লাসে আপনারাও বুঝতে পারছেন, একটা ক্লাস কিংবা দুইটা ক্লাসে শেষ করা পসিবল না। ম্যাথ আপনারা 2 বছর ধরে পড়ছেন, আমি এখন একটা ক্লাস, দুইটা ক্লাস, তিনটা ক্লাস কিভাবে শেষ করবো? চেষ্টা করতে হবে আপনাদের নিজেদের। ভেক্টর সম্পর্কে নাই বলি, আমি যা বলবো সব শর্ট সিলেবাস সম্পর্কে বলবো। ওকে, সরল রেখা। এখন আসলাম সরল রেখা। সরল রেখা থেকে একটা প্রশ্ন আসার মতো, আমি বলবো না যে 100% আসবে, তবে আমি 90% দিয়ে বলতে পারি যে পোলার স্থানাঙ্ক এবং কার্টেশীয় স্থানাঙ্ক। বুঝতে পারছি? পোলার স্থানাঙ্ক প্লাস কার্টেশীয় স্থানাঙ্ক। অবশ্যই চতুর্ভাগটা মাথায় রাখবেন, কোন চতুর্ভাগে পড়ে, কারণ চতুর্ভাগের জন্যই কিন্তু প্লাস মাইনাস হয়ে সবকিছু তছনছ হয়ে যায়। বুঝাইতে পারলাম? জি ভাই। ওকে, পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক গেল, স্পেশাল কেস গেল। পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট আর কি, এই যে x সমান আমরা লিখতে পারি r থিটা, x সমান আমরা জানি কি r cos থিটা, এবং y সমান আমরা জানি কি r sin থিটা। r সমান কি আমরা জানি √x² প্লাস y²। বুঝা গেল? তো পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্কের কনভার্ট গুলা দেখবেন, এই যে দিয়ে দিছে জিএসটি এর কার্তেশ্য, এই যে জিএসটি 21/22 দিয়ে দিছে কার্তেশ্য ভ্যালু হতো এইগুলা। x এর মান হতো 1 গুচ্ছ 20 বুঝাইতে পারছি একটা কেন? দেন দুইটা বিন্দুর দূরত্ব, দুই বিন্দুর দূরত্ব এইগুলা ভুল করবেন না ভাইরা। দুই বিন্দুর দূরত্ব, দুইটা বিন্দুর দূরত্ব থাকলে এই যে সূত্র দেন √del x² প্লাস del y²। দুই বিন্দুর দূরত্ব, দুই বিন্দুর দূরত্ব। ওকে, দুই বিন্দুর দূরত্ব গেল।
দেন আসবো আমরা স্থানাঙ্ক ব্যবস্থা, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত বানানো তো হয়েছে বহির্বিভক্ত। ওকে, এই দুইটার ফর্মুলা দেখবেন, অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত। এবং বহির্বিভক্তর ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন আর কি, আমি দেখাই একটা ম্যাচ যদি থাকে আমি দেখুন বহির্বিভক্তর ক্ষেত্রে অনুপাতটা একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা 2:3 দিয়ে দিল। আপনাকে যদি এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিত আর কি, ধরেন পি একটা দিয়ে দিল যে 3, 4 এন্ড আপনাদের কিউ দিয়ে দিল 5, 9। ওকে, দুইটা বিন্দু দিয়ে দিল এবং পিক বললো যে কিউ এর প্রান্তকে এমন ভাবে বর্ধিত করা হলো, প্রান্ত বর্ধিত করা হলো যেন আমাদের সি পর্যন্ত বর্ধিত করা হলো, কিউ এর প্রান্ত ধরলাম সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন আমাদের পি কিউ ইজ ইকুয়াল 5 QC হয়। তাইলে বলুন তো অনুপাত কত? এইটার আনসারটা বলুন তো, অনুপাত কত হবে? দুইটা বিন্দু দেওয়া আছে পি এবং কিউ, এবং কিউ কে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন পি কিউ ইজ ইকুয়াল 5 QC হয়। তাইলে বলেন অনুপাত কত হবে? 5:1। আচ্ছা 5:1 ওকে, আমরা দেখি একটু। জয় ভাইয়া আপনার ভিডিওটা বন্ধ করেন। পি দেওয়া আছে এখানে, কিউ দেওয়া আছে এইখানে, এবং সি ছিল আমাদের এইখানে। এখন বলছে পি কিউ এবং কিউ সি। আচ্ছা, তাহলে পি কিউ যদি হয় আমাদের এক্স, তাহলে কিউ সি আমাদের কত হবে? 5x। am I right? জি ভাইয়া। তাহলে অনুপাত হবে আমাদের 6:1। 1 জি। বুঝতে পারছি? তার মানে যারা 5:1 দিচ্ছেন আপনারা একটু খেয়াল রাখবেন, বহির্বিভক্তের ক্ষেত্রে এই ভুলটা হয় আর কি, অনুপাতের মিস্টেকটা করি আমরা। বুঝা গেল কিভাবে 6:1 আসছে? জি ভাই। জি ভাইয়া ভাইয়া বুঝছি। আবার বলবেন, আমি বুঝি না। আচ্ছা ওকে, বলি আবার। আমাদের বলছে পি একটা বিন্দু দেওয়া আছে, কিউ আর একটা বিন্দু দেওয়া আছে, এবং কিউ কে বলছে আমরা এমন ভাবে বর্ধিত করি যেন পি কিউ ইজ ইকুয়াল 5 QC হয়। তার মানে এটা বহির্বিভক্ত, এটা কনফার্ম। এখন তাইলে আমার কথা হলো, যদি পি কিউ ইজ ইকুয়াল 5 QC হয়, তাইলে আমাদের এখানে বহির্বিভক্ত যে আমরা অনুপাত ইউজ করি, এই অনুপাতটা কত হবে? তাহলে দেখেন, কিউসি যদি আমরা ধরে নেই এক্স, তাহলে আমাদের পি কিউ কত? আমাদের 5x। তাহলে অনুপাতটা কি হবে? দুইটা প্রান্ত বিন্দু থেকে ওই ছেদ বিন্দু কতটুকু দূরে আছে এর অনুপাতটাই হলো আমাদের মূলত অনুপাত। তাইলে আমাদের বলেন পিসি সমান কত? পিসি সমান হলো আমাদের 6x এবং কিউসি সমান কত? আমাদের x। তাইলে আমাদের অনুপাতটা দাঁড়ায় 6:1। এখন কি ক্লিয়ার হয়ে গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, তাইলে আমরা বুঝলাম বহির্বিভক্তর ক্ষেত্রে এই মিস্টেকটা আমরা করবো না, যে দিয়ে দিলেই যে একটু ভাববো, আমরা 1 মিনিট সময় নিব, ভাববো, দেন আনসার করবো। ওকে, দেন হলো কুটির অনুপাত, ইয়ের অনুপাত দেখে নিবেন। এই যে আপনারা শর্টকাট বললে শর্টকাট করবেন, আর আমি প্রিফার করবো শর্টকাট না করে আপনারা একটু লাইন স্কিপ করে করে করার জন্য, আর এগুলো ক্যালকুলেটরও করা যায়। ওকে, তাহলে আমাদের অনুপাত গেল। অক্ষরে হ্যাঁ কি অনুপাতে বিভক্ত করে, যে অক্ষরেখা হইবে তার অপরটার ভ্যালু কত আসবে? 0 আসবে। যেমন ধরেন x অক্ষতে ছেদ করবে, তাহলে y এর ভ্যালু 0। তাইলে ওই যে কুটি শূন্য ধরে আপনারা করে ফেলবেন, ছেদ বিন্দুর কুটি শূন্য ধরে আপনার অনুপাত বের করে ফেলবেন। বোঝা গেল? বুঝতে পারছি? জি ভাইয়া। একটু রেসপন্স করবেন, আমি তো ঋত্বিক জি ভাইয়া চক্রবর্তী, আপনি ড্রয়িং করিয়েন না। ওকে, দেন আমাদের গেল কম বেশি থিওরি আছে। কম বেশি থিওরি দরকার নাই, কম বেশি থিওরি যারা পারে পারুক, এখন আর কম বেশি theory। আচ্ছা, এখন দেখেন একটা শেপ দিয়ে দিল, ত্রিভুজ, চতুর্ভুজ, তিনটা ত্রিভুজ, তাহলে ধরুন দুইটা শীর্ষবিন্দু দিবে, অপর শীর্ষবিন্দু বের করার জন্য আপনাকে হয়তো বা ভরকেন্দ্র দিয়ে দিতে পারে। ভরকেন্দ্র, ভরকেন্দ্র জি সমান আমরা কি জানি? x1 প্লাস x2 প্লাস x3 পাই হলো 3। দেন হলো y1 প্লাস y2 প্লাস y3 পাই হলো 3। তাহলে ভরকেন্দ্র যদি দিয়ে দেয় আর দুইটা শীর্ষবিন্দু দিয়ে দেয়, আমরা অপর শীর্ষবিন্দু বের করতে পারবো। এইটা তো ত্রিভুজের ভরকেন্দ্র রিলেটেড কাহিনী, ইচ্ছা কাহিনী। দেন হলো রম্বসের, এই যে এখানে দিয়ে দিচ্ছে জাহাঙ্গীরনগরের 19-20। রম্বসের তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিচ্ছে, আমাদের বলছিলেন ছেদবিন্দুর স্থানাঙ্ক কত, এটা বের করে ফেলবেন। আমি এটা পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, এখানে টাইপ ওয়াইজ দেওয়া আছে আর কি, এটা পিডিএফ দিয়ে দিব। দেন ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড, ওই যে নির্ণয় দিয়ে করতে পারেন, সরাসরি নিয়ম দিয়ে করতে পারেন, আমরা 9 10 এ শিখছিলাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে নির্ণয়কের সাহায্যে করে ফেলবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, ক্ষেত্রফল কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। যদি মানটা নেগেটিভ আসে তাহলেও কিন্তু আমাদের পজিটিভ করতে হবে।
বুঝা গেল? ওকে, টিসমিস এত হাবি জাবি এখন পড়ার টাইম নেই আমাদের। টিসমিস কত একক দরকার নাই। রেখার ঢাল, একটা সরল রেখার ঢাল। আচ্ছা, আমরা একটা সরল রেখা যদি লিখি ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল 0, এই সরল রেখার ঢাল কত? minus a by b. x by y ঢাল, এই ঢালটা হবে মাইনাস a বাই v। বুঝা গেল? জি ভাইয়া ওকে, সরল রেখার ঢাল মাইনাস a বাই v। তারপর হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস মনে রয়েছে, দুইটা বিন্দু আছে, এটা একটু পরেই করি। তাহলে একটা সরল রেখার সমীকরণ দিয়ে যদি দিয়ে দেয় তাহলে ঢাল বের করতে পারবো। ওকে ইনশাআল্লাহ ভাইয়া পারবো। ওকে, দেন x সমান tan থিটা, সরি m সমান tan থিটা, এইটাও কিন্তু সরলরেখার ঢাল। বুঝা গেল? এই থিটাটা কিন্তু x অক্ষের ধনাত্মক দিকের সাথে। বুঝা গেল? থিটাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে নেবেন। সাপোজ ধরেন এইটা দেয়া আছে, এইভাবে দেওয়া আছে, এটার মান দেয়া আছে 30 ডিগ্রি, তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে নিলে কত আসবে? 150 ডিগ্রি। এইভাবে নিয়ে করবে। বুঝা গেল? আর যারা পারেন তো পারেন, আর যারা পারেন না আর কি, যারা এই ধরনের জিনিসে মিস্টেক হয় তারা এইভাবে করবেন, আমার মতো যারা অবুঝ একটু টাইম নিয়ে করবেন। ওকে, তাহলে আমাদের ডাল রিলেটেড গেল। দেন কিছু জিনিস মুখস্থ রাখবেন, x অক্ষের সমান্তরাল রেখার ডাল কত এবং y অক্ষের সমান্তরাল রেখার ডাল ভাইয়া y কত? সমান x অক্ষের সমান্তরাল রেখার ঢাল, y is equal to x অক্ষের সমান্তরাল রেখার ডাল কত? ভাইয়া y সমান 0, এবং y অক্ষের 0 সমান্তরাল রেখার ডাল হলো ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। বুঝা গেল? জি দেন ভাইয়া। হলো দুইটা রেখার লম্ব হওয়ার শর্ত, যদি ডাল দিয়ে দেয় তাহলে দুইটা রেখা কেমনে লম্ব হবে? ধরেন একটা রেখার ডাল m1 আর একটা রেখার ডাল হলো m2, তাহলে এই দুইটা যদি লম্ব হয় তাহলে ডাল তাদের দিয়ে ডাল গুণফল -1। -1। আর যদি দুইটা সমান্তরাল হয় তাহলে ডাল দুইটা সমান। বুঝা গেল? এইটা লম্ব হলে আর এটা সমান্তরাল হলে। না বুঝলে বলবেন যে বুঝি নাই। ওকে, দেন হলো সমরেখ। সমরেখ তিনটা বিন্দু দেয়া আছে, এই ধরনের একটা বিন্দু, এই ধরনের একটা বিন্দু, এই তিনটা বিন্দু একই রেখার উপরে দিয়ে গেলে একই রেখার উপরে এই তিনটা বিন্দু, তাহলে তখনই আমরা বলি সমরেখ। বুঝতে পারছি? তাহলে সমরেখার কন্ডিশন কি? কেউ একজন বলবেন সমরেখার কন্ডিশন? ভাইয়া ঢালের মান সমান হবে। তাহলে এর মান সমান হবে। আর কোনো আনসার? নির্ণায়ক 0 হবে। নির্ণায়ক 0 হবে। আর দুইজনেরটাই রাইট। আর কেউ কোনো কিছু বলবেন? আর হলো তাদের দ্বারা কোনো আবদ্ধ ক্ষেত্রফল সৃষ্টি হবে না, মানে ক্ষেত্রফলের ভ্যালু 0। একই কথা, নির্ণায়ক 0 আর ক্ষেত্রফল 0 একই কথা। আচ্ছা আচ্ছা, এইটা ম্যাথ আসবে না, ঢাল কত এইটা দেওয়া আছে তো, এইটা সমান হলে আচ্ছা ক্রমজোর দরকার নাই। তিনটি বিন্দু সমরেখ, এই যে সমরেখ হলে a এর মান কত এটা দেখবে না। সাইন নাও, একটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দু দেওয়া আছে, সমরেখ হলে a এর মান কত নির্ণায়ক দিয়েই করেন আর ঢাল দিয়ে করেন, হোয়াট এভার যা দিয়েই করেন একটু দেখবেন। বুঝা গেল? জি ভাইয়া ওকে, বুঝতে পারলেই হয়েছে। দেন আচ্ছা, পরাবৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ সঞ্চালিত নামে বরকেন্দ্রের জিনিসটা আগেই বলে ফেলছি, বরকেন্দ্র আর এখানে না বলি, বরকেন্দ্র শেষ। দেন মূলবিন্দু। এখন দেখেন দুইটা বিন্দু আমি x1 y1 and x2 y2, এই দুই বিন্দুকে আমি রেখার সমীকরণ কি হবে? আমাদের টাইম চলে যাবে আর কি। এই দুই বিন্দুকে আমি রেখার সমীকরণ কি হবে? ভাইয়া y1 y মাইনাস y1 y minus y1, y1 minus y2 is y2 equal x minus x1, x1 minus x2। মনে রাখবেন এখানে যদি আপনি 1 দেন এখানে 1 দেবেন, এখানে যদি 1 দেন। বুঝা গেল? জি ভাইয়া বুঝছি। ওকে, দুই বিন্দুকে আমি রেখার সমীকরণ গেল। এখন ধরেন একটা বিন্দু আর একটা ইয়ে দেওয়া আছে, একটি বিন্দু দেওয়া আছে আর তার ঢাল দেওয়া আছে, ঢাল দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে, তাহলে রেখার সমীকরণ কি হবে? y minus y1 equal to m into x Y- minus x1. Yes, y is equal to mx। বুঝা গেল? একটা বিন্দু আর এবং একটা রেখা দেওয়া থাকলে তার ঢাল হবে এইটা, ও সরি তার সরলরেখার সমীকরণ হবে এইটা। ওকে, দেন আমরা সরলরেখা বের করতে পারলাম, সরলরেখার ঢাল বের করতে পারলাম। এখন আসেন আমরা কি করব, দুইটা লেখার লম্ব রেখা দেখবো।
আচ্ছা এটা সমস্যা হবে x প্লাস by প্লাস c ইকুয়াল 0 এর লম্ব রেখার ঢাল কত হবে আমাকে একটু বলেন তো B by A. e বাই ভাইয়া ডি বাই এ। না মেবি বি বাই এ, হ্যাঁ বি বাই এ, ঠিক আছে। আচ্ছা এখন বলেন তার লম্ব রেখার সমীকরণ কি হবে? ভাইয়া bx মাইনাস ay bx Plus K. bx মাইনাস ay প্লাস k Plus ইকুয়াল K। 0। দেন তোমার আপনাদের যদি কোনো কন্ডিশন দিয়ে দেয়, সাপোজ এই বিন্দু কমে এইটা অ্যাপ্লাই করে k এর ভ্যালু বের করতে হবে, তাহলে এখানে বেসিকটা কি? বেসিকটা হলো যে x এবং y এর জাস্ট সহগটা চেঞ্জ হয়, সহগের ভ্যালুটা চেঞ্জ হয়, আর y এর আগে শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। বুঝা গেল? জি ভাইয়া বুঝছি। ওকে, পারলেই হইছে। তাহলে আমরা দেখলাম একটা রেখা, তাহলে তার লম্ব রেখা কিভাবে ড্র করতে হয়, মানে লম্ব রেখার সমীকরণ বের করার ফর্মুলা। দেন একটা রেখা যদি দিয়ে দেয় তাহলে তার সমান্তরাল রেখা এখন আমরা দেখবো। জাস্ট সেম ধরেন এই রেখাটাই দিয়ে দিছে, তাহলে তার সমান্তরাল রেখা কি হবে? Modulus ax plus by plus c divided by root over s square plus b square. AX plus BY না plus K. x প্লাস by প্লাস কে। ইয়েস, ax প্লাস by প্লাস k। আপনি মডুলাস কই পাইলেন জানি না। আচ্ছা মডুলাস যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার ফর্মুলাটা ভুল আছে, যেই করছেন কে করছেন আনসার জানি না, তো ভুল আছে আর কি। এটা জাস্ট যা আছে সেম থাকবে, x এবং bx এর পর্শনটা সেম থাকবে, জাস্ট ধ্রুবকের চেঞ্জ হবে। বুঝাইতে পারলাম? কথা কি ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। কোনো বেজাল আছে? বেজাল থাকলে কইবা, সমস্যা নাই। আচ্ছা ডাল তো গেল। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। এই যে ভার্সিটির কোশ্চেন ব্যাংক মানে সলভ করলেই হয়ে যাবে সেকেন্ড প্রিপারেশন? আমি আগে বলি, ফার্স্টে আপনার কাছে যে বইটা আছে, মেইন বই দেখবেন। মেইন বইয়ে কিন্তু মোটামুটি টাইপ সবগুলো টাচ করা আছে। যে কোনো আপনি ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, হায়ার ম্যাথ পড়েন, ইংলিশের কথা জানি না, আমি ইংলিশ পারি না। তো মেইন বইটা আগে পড়বেন, পড়ার পর তার এমসিকিউ আছে না, এমসিকিউ গুলা দেখবেন। দেন কিছু শর্ট কোয়েকশন আছে না, এইগুলা দেখবেন। এইগুলা দেখার পর যদি আপনার কাছে এনাফ টাইম থাকে, তখন আপনি যে কোনো ভার্সিটির কোয়েকশন ব্যাংক হাতে নিবেন, সলভ করবেন। বুঝাইতে পারছি? বোঝা গেল? যিনি প্রশ্ন করছেন উনি আনসার পাইছেন? জি ভাইয়া, জি। ওকে, দেন আমরা পড়ে যাই। ঢালের কাহিনী শেষ। ঢাল টাল আসলে পারবো, শুধুমাত্র আপনার বেসিক জিনিসটা মিস্টেক করবেন না। বেসিক জিনিস ভুল হবে আপনাদের সিট খারাপের। কারণ আমি 3টা পরীক্ষা নিয়েছিলাম পার্সোনালি, সেখানে নিয়েও আমি বুঝছিলাম অনেকের এই বেসিক জিনিসটা, কঠিন কঠিন ম্যাথ গুলা পারছে কিন্তু বেসিক ম্যাথ গুলো পারে নাই আর কি। আচ্ছা সমান্তরাল এগুলা বলে ফেলছি, লম্ব শেষ, সমান্তরাল শেষ, 2টা সমান্তরাল হওয়ার শর্ত শেষ, 2টা অভিন্ন রেখা। আচ্ছা 2টা রেখা অভিন্ন হওয়ার কন্ডিশন কি? ধরেন এই একটা রেখা a1x plus b1y plus c1 is equal 0, আরেকটা দেয়া আছে a2x plus b2y plus c2 is equal 0। এই দুইটা রেখা অভিন্ন হওয়ার কন্ডিশন কি? A1 by A2 equals B1 by B2 equals C1 by C2. Yes, a1 by a2 is equal b1 by b2 is equal c1 by c2। বুঝা গেল? বুঝাইতে পারছি? জি ভাইয়া বুঝছি। ওকে, অভিন্ন রেখা। আপনারা প্লিজ কেউ বোর্ডের মধ্যে আহা কি করবেন, দাগ দিবেন। সমস্যা আপনাদের, আমার সমস্যা না, আচ্ছা দিয়ে দিতে হবে। আচ্ছা এক অক্ষের সাথে খণ্ডিত অংশের দৈর্ঘ্য ছেদাংশের দৈর্ঘ্য। ওকে, অক্ষদ্বয়কে ছেদ করে এমন রেখার কন্ডিশন। এই রেখাটা বললো অক্ষদ্বয়কে ছেদ করে, অক্ষদ্বয়কে ছেদ করে গেছে, তাইলে সেটা রাখার কি হবে? X by A plus Y by B equal to 1. Yes, y by v is equal 1। বুঝা গেল? এই যে এটা দ্বারা বুঝায় এই রেখাটা x অক্ষকে a0 বিন্দুতে এবং এইটা দ্বারা বুঝায় b0 বিন্দুতে ছেদ করছে। আকারটা হবে এইটা, আর এই যে আমাদের ছেদবিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেছে। বুঝা গেল? দেন যদি জি বলে ভাইয়া। এখন খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করার জন্য, তাইলে দৈর্ঘ্যটা চলে আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার। শেষ, শেষ কাহিনী, কুচ্চা কাহিনী শেষ। ভাইয়া একটা কনফিউশন আছে, জি বলেন। জিজ্ঞেস করতে পারবো কি? অবশ্যই পারবেন, আপনাদের কনফিউশনের জন্যই তো আমাদের ক্লাস।
হ্যাঁ ভাইয়া, আচ্ছা তাহলে মানে আগে যে বলেছিলাম যে মানে আপনি বলতেছিলেন যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণটা হবে হচ্ছে গিয়ে এক্স প্লাস বিওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো। হ্যাঁ, তাহলে মানে যখন ডি একক দূরবর্তী থাকবে তখন তো ওই সমান্তরাল সরলরেখার সমীকরণটা এরকম হবে না, ওই যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু ডি, না, তাই না? আমি বলি আপনার দুইটা রেখা সমান্তরাল হওয়ার কন্ডিশনটা কি? তাদের ডাল সমান হতে হবে। হ্যাঁ। আচ্ছা, তাইলে দেখেন আপনি যে কথাটা বলছেন এক্স প্লাস ভিওয়াই প্লাস সি ছিল, তাইলে এই অংশটা যদি আমি চেঞ্জ না করি তাইলে কোন রেখার ডাল পরিবর্তন হবে না, কারণ ডালটা নির্ভরশীল এই অংশের উপর। হ্যাঁ। বুঝতে পারছি? আর আপনি যে দূরত্বটার কথা বলছেন এই দূরত্বটা ডিটারমিনেন্ট করে দিবে আপনাদের এই সিটা, আপনি তো সি তো চেঞ্জ করেই ফেলছেন। ও বুঝা গেল? হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া, দুইটা থ্যাংক ইউ ভাইয়া। সমান্তরাল রেখার আপনি ঢাল চেঞ্জ করতে পারবেন, আপনি যেন বলছেন একটা দূরত্ব নির্দিষ্ট দূরত্ব আপনি দূরত্ব চেঞ্জ করতে পারবেন, এই দূরত্বটা চেঞ্জ হয়ে যাবে সি এর জন্য। হুম হুম বুঝা গেল? ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ক্লাসের টাইমটা শেষ হয়ে যাবে, আপনারা এগেইন 5 মিনিট পরে আবার জয়েন দিন আর কি, জুম তো ফ্রি ভার্সন তো এজন্য, যদি আপনাদের মনে হয় আর কি। যারা আসার তারা আসবে, এসে দেখবে, যেহেতু রেকর্ড আছে কোনো সমস্যা হবে না, কারণ লেট করলে আমাদের আরো অনেক অধ্যায় বাকি আছে। আচ্ছা, তাহলে আমরা ঢাল পর্যন্ত গেছিলাম, কোনটা কি হবে, লম্বরেখা সমীকরণ এইগুলো আমরা দেখছিলাম, খণ্ডিতাংশের দৈর্ঘ্য দেখছিলাম, যে অক্ষ দুইটা দ্বারা যদি খণ্ডন করে তাইলে আমরা দেখছিলাম যে রেখার সমীকরণ হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল 1, এবং এই যে ছেদবিন্দু এইটা কি হয়, এক্স এর নিচে যেটা থাকে সেটা হয় এ জিরো, এটা হলো এক্স অক্ষের ছেদবিন্দু, আর এটা হলো জিরো বি ওয়াই অক্ষের ছেদবিন্দু। এবং খণ্ডিতাংশের দৈর্ঘ্য কি হবে, যদি আমরা ছেদবিন্দু পাই তাহলে খণ্ডিতাংশের দৈর্ঘ্য হবে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। বুঝলাম? ভাইয়া আরেকবার বলেন। আচ্ছা, একটু তাড়াতাড়ি আপনারা রেসপন্স করবেন আর কি, কারণ এটা তো ফ্রি ভার্সন। সো বলছিলাম যে একটা রেখা ধরেন, ধরেন এই একটা রেখা আর কি, এটা আমাদের দুটো অক্ষ, এবং একটা রেখা এই দুটো অক্ষকে ছেদ করছে, এই পয়েন্টে ছেদ করছে এবং এই পয়েন্টে ছেদ করছে। তাহলে রেখার আকার আমরা তো জানি এক্স প্লাস একটা সরলরেখার সাধারণ আকৃতি আর কি, সাধারণ সমীকরণ এটা জিরো। তাহলে এইটাকে আপনারা এই আকারে নেবেন, এই আকারটা দাঁড় করাবেন, করানোর পর আপনারা এই যে এক্স এর নিচে যেটা পাইবেন সেটা হলো এক্স অক্ষকে এই পয়েন্টে সেট করছে, দ্যাটস ওয়াই এ জিরো, এবং ওয়াই এর নিচে যেটা পাইবেন সেটাকে ওয়াই অক্ষকে সেট করছে জিরো বি। তাইলে আপনারা ছেদবিন্দু পাইলেন। এখন যদি বলে যে মধ্যবর্তী দূরত্ব বা খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত, এই হলো খণ্ডিতাংশের দৈর্ঘ্য, সেটা আমরা বের করবো রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন কি বোঝা গেল? জি ভাইয়া বুঝছি। ওকে, খণ্ডিতাংশের দৈর্ঘ্য গেল ইয়ে গেল। প্রতিবিম্ব, আচ্ছা প্রতিবিম্ব লাগবে না, তবুও দেখিয়ে নিতে পারেন, যদিও প্রতিবিম্বটা লাগবে না। আচ্ছা, চাইলে আপনারা প্রতিবিম্ব দেখে নিতে পারেন। প্রতিবিম্ব ইজি টপিক আছে, প্রতিবিম্ব শুধু বিন্দুটা দেখবেন, কোনো সরলরেখা এগুলো দেখার দরকার নেই। এই যে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো, তাহলে শুধু বিন্দুটা দেখবেন, কোনো রেখা টেখার প্রতিবিম্ব দেখার দরকার নেই, এগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এই যে এগুলো বুয়েট টাইপ কোয়েকশন, রেখা টেখার প্রতিবিম্ব এগুলো বুয়েট টাইপের কোয়েকশন, এগুলো দেখার দরকার নেই, শুধু বিন্দুটা দেখবেন, আর আমি এটা দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, ওই একজনে আগে বলছিলেন সমান্তরাল রেখা, ধরেন এই একটা সমান্তরাল রেখা p1 প্লাস c1 ইজ ইকুয়াল 0, এই একটা রেখা p1y প্লাস c1 2 ইজ ইকুয়াল 0। এখন বলেন এই সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বটা কি হবে? এই সমান্তরাল দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব d সমান হবে মডুলাস অফ c1 মাইনাস c2 রুট ওভার a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার, ও সরি b1 স্কয়ার, আমি এখানে a1 আর ইয়ে ধরছি। বুঝা গেল দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, এই যে এখানেও আছে। তাহলে এটা দেখবেন যে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব ফাইন্ড আউট করেন। আচ্ছা, এখন দেখেন একটা বিন্দু দেয়া আছে, সাপোজ ধরেন একটা বিন্দু পি, পি এর স্থানাঙ্ক ধরলাম আমি x1 y1, এবং একটা রেখা দেওয়া আছে, এই রেখার সমীকরণ আমি ধরলাম ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল 0। এখন প্রশ্ন করলো এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব কতটুকু, এটা বের করার জন্য। তাহলে সূত্র কি হবে? তাইলে সূত্রটা হবে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, বিন্দু হতে রেখা, রেখার দূরত্ব ফাইন্ড আউটের ফর্মুলা হলো, জাস্ট কোনো কিছুই করতে হবে না, আপনারা ওই বিন্দুটা ওই রেখার সমীকরণে বসিয়ে দিবেন, অর্থাৎ x1 যত জায়গায় x এবং y এর জায়গায় চেঞ্জ করবেন কি y1 প্লাস c রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। বুঝা গেল? অবশ্যই মডুলাস দিবেন। বুঝতে পারছি এটা?
জি ভাইয়া বুঝছি। ওকে, একটু রেসপন্স করবেন আপনারা, বুঝলে বলবেন যে বুঝছি না, বুঝলে বলবেন যে বুঝছি না, ইটস ওকে। এটা তো বলতে তো বেশি সময় লাগে না, মেসেজ দিয়ে তো লাভ নেই, মেসেজ তো হ্যাঁ এটাই বলছি। আচ্ছা, দেন হলো আমাদের পরের টপিক, পরের টার্ম। আচ্ছা, একটা রেখা একটা বিন্দু দূরত্ব গেল কি বৃত্ত, শেষ আমাদের সরলরেখা। সরলরেখা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে থাকলে সেটা বলতে পারেন, যে এই জিনিসটা কনফিউশন। অল ক্লিয়ার ভাইয়া। ওকে, তাহলে আমাদের সরলরেখা শেষ। এখন সরলরেখার আরেকটা সহায়ক অধ্যায়, সেটা হলো বৃত্ত। ফার্স্টে আসি বৃত্তের সমীকরণ দিয়ে, সাধারণ সমীকরণ, যে জিনিসটা ভুল করতে পারেন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। কেউ একজন আনমিউট করে আমাকে এই বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্যটা বলেন, এনি ওয়ান। ভাইয়া এক্স ওয়াই সমান 0। আমি তো এখানে কোন জায়গায় এক্স ওয়াই লিখছি, জাস্ট যে আচ্ছা ভাই confidence- সাধারণ সমীকরণ বলতেছেন? আমি এখানে সাধারণ সমীকরণ লিখছি। এখন আমার এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সব সমান হবে। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান, দেন এক্স ওয়াই সংবলিত পদ থাকবে না। এক্স ওয়াই সংবলিত পদ এক্স 0, ওয়াই সম্মিলিত সংখ্যা। দেন আর কিছু, আর কিছু, এক্স এই দ্বিঘাত হতে হবে। এক্স এবং ওয়াই দ্বিঘাত হতে হবে। ওকে, আচ্ছা এখন আমাকে বলেন, ধরেন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের দুইটা সহগ যদি অভিন্ন হয়, তাহলে এটা কার সমীকরণ হবে? উপবৃত্ত। যদি চিহ্ন বিপরীত হয়, অধিবৃত্ত। অধিবৃত্ত। Yes, এটা মাথায় রাখবেন। তার মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের দ্বিঘাত সমীকরণ হবে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ প্লাস চিহ্ন সেম হবে, দেন এক্স ওয়াই সংবলিত কোনো পদ থাকবে না। এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখেন, বৃত্তের অনেক কিছুই পারবেন আপনারা। ওকে, তাইলে বৃত্তের সাধারণ সমীকরণের কাহিনী শেষ। দেন সাধারণ সমীকরণ থেকে তো আমরা জানি যে কিভাবে একটা, আচ্ছা এখন দেখেন বৃত্তের মূল সমীকরণ যেটা x minus h whole square plus y minus k whole square is equal r square। এই আকার তাহলে বৃত্তের কেন্দ্র হলো hk and ব্যাসার্ধ হলো r। আর যদি সাধারণ আকার থাকে x square plus y square plus 2gx plus 2fy plus c is equal 0, এটার ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র হলো মাইনাস g মাইনাস f and ব্যাসার্ধ হলো রুট ওভার g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c। জাস্ট আমি ফর্মুলা গুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা পরীক্ষার হলে অ্যাপ্লাই করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন। যেন একটা জিনিস দেখেন, এখানে লেখা আছে বিন্দুবৃত্ত। বিন্দুবৃত্ত কাকে বলে? এনিমান কেউ বলতে পারবেন কোন শর্তে বিন্দুবৃত্ত হয়? ভাইয়া ব্যাসার্ধের মান। ব্যাসার্ধের মান কি? ব্যাসার্ধের শূন্য হলে। Yes, ব্যাসার্ধ শূন্য হলে বৃত্তটা বিন্দুবৃত্ত হয়। ওকে, তাইলে একগুচ্ছ এগুচ্ছ এগুলো দেখতে পারেন। আচ্ছা, বৃত্তের পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণ আপনারা যদি পারেন এটা এমনিতেই পারেন। আচ্ছা, একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, x অক্ষ, আচ্ছা এখানে আর আমি না লিখি, এই যে এখানে লেখা আছে x অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাসার্ধ হয় কেন্দ্রের কুটি, এবং y অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাসার্ধ হয় কেন্দ্রের ভুজ, এবং উভয় অক্ষকে স্পর্শ করলে তো এটা দেয় yes, কোনো নির্দিষ্ট স্পর্শ করে। দেন আরেকটা জিনিস জানি, x অক্ষকে স্পর্শ করলে আমরা লিখতে পারি g স্কয়ার সমান c, y অক্ষকে স্পর্শ করলে আমরা লিখতে পারি কি f স্কয়ার ইজ ইকুয়াল c, উভয় অক্ষকে স্পর্শ করলে হবে g স্কয়ার ইজ ইকুয়াল f স্কয়ার ইজ ইকুয়াল c। এই যে শেষের দিকে লিখছে আর কি, এই যে এখানে লিখছে। দেন x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, জাস্ট y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য বললে এই যে আপনি g স্কয়ার জায়গায় শুধু f স্কয়ার হবে, আর সামনে কিন্তু একটা 2 আছে, এটা মাথায় রাখবেন। এই যে এখানে দিয়ে দিছে একটা, আপনারা কি করেন জানেন, এইটা কিন্তু দিয়ে দিছে পোলার সমীকরণ। আপনারা অনেকেই পোলার সমীকরণের একটা বৃহৎ একটা যে সূত্র আছে না, এই সূত্রটা আপনারা মুখস্থ করেন। এটাও হুদাই পোলার সমীকরণে এই সূত্রটা মুখস্থ না করলে হবে। এটাকে আপনি ডিরেক্ট ইনিমিনি চিনিতে করে আপনি ইয়ে করে নেবেন, কার্তেশীয় ট্রান্সফার করে নেবেন, দেন আপনার সুন্দর একটা আকার চলে আসবে, দেন আপনি স্মুথলি বসাতে পারবেন। হুদাই ব্রেনকে আপনারা কষ্ট দিন, এই r1 সামথিং কি কি দেয়া আছে, r1 r2 স্কয়ার এইভাবে দিয়ে, ঠিক আছে। আপনি এই যে পোলার যে স্থানাঙ্ক দেয়া আছে সেটাকে আপনি কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করবেন, দেন আপনি বের করে ফেলবেন। যেহেতু x অক্ষের খণ্ডিতাংশ দৈর্ঘ্য বলছে, তাহলে 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c। কথা কি বোঝা গেল? জি জি ভাইয়া। ভাইয়া বুঝছি। ওকে, আচ্ছা এখন বলেন, একটা বৃত্ত এবং একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করলে আমরা কি লিখতে পারি? এগুলোকে বৃত্ত, এগুলোকে রেখা। তাইলে এই বৃত্তকে এই রেখাটা স্পর্শ করছে, তাইলে আমরা কি লিখতে পারি? কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব ইজ ইকুয়াল কি, ব্যাসার্ধ না? জি ভাইয়া। ওকে, এটা মাথায় রাখবেন। আমরা দেখছি কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কার ফর্মুলা পড়ে, ওই একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব সূত্রটা, এই যে
একটু আগে আমরা দেখে এসেছিলাম x1 প্লাস ওয়াই v1 প্লাস c1 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ হবে যদি স্পর্শক হয় আর কি। কেন্দ্র গেল ব্যাসার্ধ গেল। আচ্ছা এখন দেখেন দুইটা বেশের প্রান্তবিন্দু দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে, এইখানে একটা বিন্দু দেওয়া আছে আর এইখানে একটা বিন্দু দেওয়া আছে, ধরলাম এটা x2 y2 আর এটা দেওয়া আছে আমাদের x1 y1। এখন বলছে এই দুইটা বিন্দুকে বেশ ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য। তাহলে এইটার সমীকরণ কি হবে? সমীকরণ হবে x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়াল 0। সমীকরণটা ডেভেলপ করতে পারবো না? জি ভাইয়া। আচ্ছা এখন যদি বলে এই বৃত্তের কেন্দ্র কত ব্যাসার্ধ কত, তাইলে সেটা আমরা কিভাবে বের করবো? সমীকরণ করে তারপর GFC এইভাবে বের করে করবো নাকি অন্য কোনো ওয়েতে করবো? মধ্যবিন্দু বের করবো ভাইয়া। Yes. যদি আপনাকে এইভাবে দিয়ে বলে যে অঙ্কিত মানে বেশ ধরে আপনি বৃত্তের যে কেন্দ্র হয় এবং ব্যাসার্ধ হয়, তাহলে সমীকরণ বের করা লাগবে না, আপনি জাস্ট মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করবেন আর ওই যে দুইটা বিন্দুর যে দূরত্ব আছে দূরত্বকে 2 দ্বারা ভাগ করবেন, তাইলে আপনার কেন্দ্র পেয়ে যাবেন ব্যাসার্ধ পেয়ে যাবেন। কথা কি বুঝাইতে পারছি? ভাইয়া আরেকবার বলেন লাস্ট লাইনটা। আচ্ছা এখন দেখেন আপনাকে যদি দুইটা বেশের একটা বৃত্তের বেশের দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকে, তাহলে তো বেশের সমীকরণ আমি এখানে লিখে দিছি। এখন এই সমীকরণটাকে যদি আপনি জেনারেল আকারে নেন তাহলে এই আকারটাই দাঁড়াবে আর কি, 2gx 2fy is plus c is equal 0। আচ্ছা এই আকারটা দাঁড়াবে, এইখান থেকে আমরা কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারি। কিন্তু আপনাকে যদি বেশের দুটো প্রান্তবিন্দু দিয়ে বলে যে কেন্দ্র ব্যাসার্ধ বের করো, তাহলে এই আকারে না গিয়েও তো আপনার বের করতে পারেন। সেটা কিভাবে বের করবেন? দেখেন দুইটা বেশের প্রান্তবিন্দুর মধ্যবিন্দুটাই হইলো কি আমাদের কেন্দ্র, ঠিক আছে? তাইলে আমরা এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করবো, তাইলে আমাদের কেন্দ্র হয়ে যাবে। আর ব্যাসার্ধ বের করার জন্য এই দুইটার দূরত্বকে আমরা অর্ধেক করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো। বুঝা গেল? হ্যাঁ ভাইয়া বুঝছি। জি ভাইয়া। ওকে এইটা বোঝা গেল বৃত্তের। এখন দেখেন একটা বিন্দু দিয়ে দিছে, সাপোজ ধরেন একটা বিন্দু দিয়ে আছে এবি এবং আমাদের যে বৃত্তের যে একটা সাধারণ সমীকরণ দেয়া আছে ইজ ইকুয়াল 0। এখন বলেন এই বিন্দুটা এই বৃত্তের ভিতরে নাকি বাইরে নাকি উপরে অবস্থিত, সেটা আমরা কিভাবে বুঝবো? সিদ্ধ করে ভাইয়া আগে দেখে সিদ্ধ করে দিব, তারপরে আচ্ছা। গ্রেটার দেন 0 হলে বাইরে, আর লেস দেন 0 হলে ভাইয়া ভিতরে, আর সমান হলে ভাইয়া উপরে। উপরে। একটা ওয়েতে এই ওয়েতে আপনি করতে পারেন, এনাদার ওয়েতে করতে পারেন। আপনি কি করবেন? কেন্দ্র বের করবেন, কেন্দ্র বের করে আপনি এইটার দূরত্ব বের করবেন, কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব বের করবেন আর ব্যাসার্ধ বের করবেন। যদি ব্যাসার্ধ থেকে কম হয়, দূরত্বটা কম হয় তাহলে ভিতরে, বেশি হইলে বাইরে এবং ব্যাসার্ধ সমান হলে উপরে অবস্থিত। দুটো ওয়েতেই করতে পারেন, যার যেভাবে ইজি লাগে সেভাবে করবেন। বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া অবশ্যই। ওকে সব ওয়েতেই গেল, সিদ্ধ করে এ করে শেষ, মোটামুটি বৃত্ত তো শেষ। আচ্ছা, আচ্ছা বৃত্তের ধরেন জায়ের সমীকরণ। আচ্ছা এটা বাদ দিই, আপনার একটা বৃত্ত দেওয়া আছে, একটা স্পর্শক দেওয়া আছে। এখন যদি বলে আপনাকে অবিলম্বের সমীকরণ নির্ণয় করেন, পারবেন? এটার সমীকরণ দেওয়া আছে, স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, যদি বলে তার অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে বের করতে পারবেন? ভাইয়া স্পর্শকে যেটা ঢাল বের করবো তার বিপরীত বিপরীত ঢালটা দিয়ে ভাইয়া অবিলম্বের সমীকরণটা বের করবো। ওকে একটা হইতে গেল, আপনি এটা চাইলে ডিফারেন্সিয়েশন দিয়ে করতে পারেন। বুঝা গেল? আপনার বৃত্তের ফর্মুলা অ্যাপ্লাই করলে দেখবেন টাইম লস হবে বেশি, আপনি সেটা ডিফারেন্সিয়েশন দিয়ে করবেন, আপনার টাইম অনেক সেভ হবে। বুঝতে পারছি? জি আমরা ভাইয়া। ডিফারেন্সিয়েশনে গেলে সেটা আমরা দেখতে পাবো। ভাই আচ্ছা। ডিফারেন্সিয়েশন দিয়ে এগুলোকে দেখা দিবেন একটু। আচ্ছা এইখানে দেখিয়ে দিব। আচ্ছা ধরেন আপনাকে একটা দিয়ে দিছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, ধরেন 2 না 10x মাইনাস 14y প্লাস 6 ইজ ইকুয়াল 0। এখন বলছে এই বৃত্তের সাপোজ একটা বিন্দু দিয়ে দিতে হবে, যেমন ধরেন 2, 3 বিন্দুতে আপনাকে বলছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? তাইলে আপনি এটাকে একবার ডিফারেন্সিয়েট করবেন, পরে আপনি dy বাই dx বের করবেন। তাহলে এই dy বাই dx মানে হলো যে কোনো বক্ররেখার ঢাল, স্পর্শকের ঢাল আর কি, বক্ররেখার স্পর্শকের ঢাল। এতটুকু বোঝা গেল? বক্ররেখার স্পর্শকের ঢাল। এখন যেহেতু বলছে আপনাকে এই বিন্দুতে বের করার জন্য, আপনি ডালের মধ্যে এই বিন্দুটা বসিয়ে দিবেন, তাইলে আপনি ডালের একটা স্পেসিফিক ভ্যালু পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তাহলে একটা ডাল এবং একটা বিন্দু যদি জানেন, তাহলে আপনি সরলরেখার সমীকরণ যেটা সেটাই হবে আপনার নির্ণয় সমীকরণ, মানে y মাইনাস y1 ইজ ইকুয়াল m ইনটু x মাইনাস x1। যিনি প্রশ্ন করছেন উনি কি আনসার পাইছেন? জি ভাই। ওকে
এইটা দিয়ে করবেন আপনার বৃত্তের সমীকরণ থেকে। আই হোপ, আমার কাছে মনে হয় যে ডিফারেন্সিয়েশন দিয়ে করলে ইজি হয় আর কি। জানি না আপনারা যারা প্র্যাকটিস করছেন আর কি, আপনারা আপনাদের মতো করে করবেন। আমার কাছে মনে হলো যে এইভাবে টাইম সেভ হয়। ওকে, বৃত্তের ক্ষেত্রফল তো আপনারা পারেন, তো ক্ষেত্রফল নিয়ে তো আর কোনো কথা বলতে হবে না। পাই আর স্কয়ার, আর বের করতে একটা সমীকরণ দিয়ে দিলে আর বের করতে পারবো। আর কি দেশের প্রান্তবিন্দু শেষ, ক্ষেত্রফল রিলেটেড কাহিনী শেষ। স্পর্শ করার শর্ত, আচ্ছা স্পর্শ করার এই শর্তটাও একবার দেখবেন। এই যে এখানে শর্ত দেওয়া আছে স্পর্শ করে বৃত্তের পরিস্থিত বিন্দু উপরে নাকি বাইরে যায় সমীকরণ। আচ্ছা সাধারণ যার লাগবে না। আর তো এগুলো হলো যে আপনার ইয়ে টাইপের প্রশ্ন আর কি, অনুধাবনমূলক প্রশ্ন, বহুপদী, পোলার সমীকরণ আমার দরকার নেই। ওকে, বৃত্ত থেকে যা যা দেখাইলাম সেগুলাই এনাফ। চলেন এখন আমরা কই যাবো, লেসন 7। সব থেকে সহজ অধ্যায় হলো লেসন 7। আপনারা সবাই, অনেকেই আমাকে যারা যারা ইনবক্সে দিচ্ছেন সবাই দেখছেন লেসন 7 এর ইনবক্সে দিচ্ছেন। লেসন 7 আপনাদের হাতে ক্যালকুলেটর আছে? কার কার ক্যালকুলেটর আছে? আই খুব সবার কেসিও অ্যাটলিস্ট এই ক্যালকুলেটরটা আছে, কেসিও 991 ইএস। এই ক্যালকুলেটর সবার আছে না? জি ভাইয়া আছে। না তাহলে এটা কালেক্ট করে নেবেন, মানে এটা অনেক টাইম বাঁচাবে। ইএক্স আছে। ইএক্স তাহলে তো আরো জোস, ইএক্স তাহলে তো ফাংশন গুলো আরো জোসে করবেন। আমার ইএস আর কি, এজন্যই। আচ্ছা, আমি অষ্টম অধ্যায় থেকে একটু বলে নিই, আপনারা অষ্টম অধ্যায় থেকে পর্যায় দেখবেন। অষ্টম অধ্যায় ফাংশন আর কি, এই যে ত্রিকোণমিতিক ফাংশন গুলো আছে না, ফাংশন গুলোর পর্যায় দেখবেন। পর্যায়কাল ফাইন্ড আউট। যেমন ধরেন সাপোজ আপনাকে বলে দিল sin 5x + 4 এর পর্যায় কত। বুঝাইতে পারলাম প্রশ্নটা? এটা দেখবেন পর্যায় কত, এই টাইপের মেথ দেখবেন। জাস্ট পর্যায়কাল দেখেন, ডোমেন রেঞ্জ এইগুলাতে গেলে তো অনেক আহামরি কঠিন হয়ে যাবে আর কি আপনাদের জন্য, যারা পড়েন নাই আর কি ডোমেন রেঞ্জ এগুলো। সংযোজিত ফাংশন, আচ্ছা গেল হইতে ত্রিকোণমিতি, আসো। ওকে, ত্রিকোণমিতিতে আমি যদি দেখাই, এইখানে যে কোনো একটা ম্যাথ নিই, ধরেন ভার্সে এই যেমন এখানে তেমন কোনো টাইপ টুইপ নাই, সবকিছু ক্যালকুলেটর দিয়ে করবেন, কোনো প্যারা নাই। আচ্ছা এই ম্যাথটা আসতে পারে বলে মনে হয়। আচ্ছা এই ম্যাথ গুলা তো পারার কথা, এই ম্যাথ গুলা পারবো না আমরা? যে একটা এর ভ্যালু দেওয়া আছে, বির ভ্যালু দেওয়া আছে, সির একটা কোণ দেওয়া আছে, বি এর মান কত, ত্রিভুজ এবিসি। জাস্ট সূত্র বসাবেন, আনসার চলে আসবে। এই যে সূত্র বসালেই আনসার চলে আসবে। কেউ কোনো কিছু বলছেন? আচ্ছা, আর ত্রিকোণমিতিক সূত্রগুলো একটু দেখবেন আর কি। এই যে এখানে আছে ডোমেন রেঞ্জ, ফাংশন গুলার ডোমেন রেঞ্জ, তারপর কোঅর্ডিনেট, পর্যায়, এই যে এখানে পর্যায় আছে। আমি পিডিএফটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। জাস্ট এখন মাথায় রাখেন কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে। দেন পটে, এই যে এইখানে দিয়েছে এই ম্যাথটা ধরেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে, পটে সমান হলো 12/5 হলে sin a + cos a এর মান কত। আগে আপনি এর মান বসাবেন, বের করবেন নাকি পট ইনভার্স করে এ হলে, দেন আপনি জাস্ট ক্যালকুলেটর দিয়ে বসাবেন। বুঝাইতে পারছি ত্রিকোণমিতি? যাদের ত্রিকোণমিতিতে সমস্যা একটু রেসপন্স করবেন, যে আপনার এই জিনিসটা বুঝতে সমস্যা, এই জিনিসটা বুঝতে সমস্যা। কারণ ত্রিকোণমিতি অনেকেই দেখছি আমাকে ইনবক্সে ত্রিকোণমিতি দিচ্ছেন, বাট ত্রিকোণমিতি সবগুলো কিন্তু ক্যালকুলেটর করা যায়। এই যে এই ম্যাথটা আপনি ক্যালকুলেটরে তুলবেন, আনসার চলে আসবে। এটার আপনার ফর্মুলা কেমনে আসলো, কিভাবে আসলো, এটা জানার কোনো দরকার নেই। তারপর আর তো কি, ত্রিকোণমিতি নিয়ে আর কোনো কিছু কারোর জানার আছে? তাহলে বলেন, না তাহলে ত্রিকোণমিতি শেষ আমার। ভাইয়া ইনবক্স দিয়েছিলাম। আপনি ইনবক্সে দিচ্ছেন, আপনার সবগুলোই তো ক্যালকুলেটর করা যায়। আপনি দিছিলেন হ্যাঁ আমাকে আমার ইনবক্সে। কাছে তো আমার কাছে 100 এমএস আছে ভাই ক্যালকুলেটর, তা ওইটাই তো আমি অভ্যস্ত। তা আমি কি এখন 991 এফএক্স বা ইএস নেবো কার থেকে? আপনি চেষ্টা করবেন এইটা ইএস বা ইএক্স নেওয়ার, কারণ এই যে ইন্টিগ্রেশন আমি দেখাবো, ইন্টিগ্রেশন সবগুলো আপনি ক্যালকুলেটর দিয়ে করবেন। ইন্টিগ্রেশন গুলো যেটা আপনার 100 এমএস এ হবেন। বুঝাইতে পারলাম? জি ভাই। ইন্টিগ্রেশন যত বড়ই ম্যাথ আসুক, এইগুলার এমসিকিউ টাইপের সলভ করা কিন্তু ইজি। তাইলে ভাই আমরা ত্রিকোণমিতি থেকে মুভ অন করতে পারি, মানে চলে যেতে পারি আর কি। ত্রিকোণমিতি সবগুলোই আমরা বুঝলাম কি ক্যালকুলেটর নির্ভর।
এখানে ভ্যালু, যদি কোনো ভ্যালু না থাকে ভ্যালু ধরে নিবে, এবং সেম জায়গায় ধরেন আপনার দেয়া আছে 10x সামথিং, ধরেন 10x সামথিং 10 5x হোয়াটএভার, জানি না আমরা কি দেয়া আছে, 10 10 9x, বলছে এটার মান কত বা কি কত হবে, বা আরেকটা সমান দেওয়া আছে, এভাবে হোয়াটএভার কোনো কিছু দেওয়া আছে, তাহলে আপনি এখানে x এর মান যদি 20 ধরেন, সব জায়গায় যত জায়গায় x আছে সব জায়গায় 20 অ্যাপ্লাই করবেন ক্যালকুলেটরে। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। ওকে, শেষ আমাদের ত্রিকোণমিতি, আমরা চলে যাবো এখন অন্তরীকরণে। অন্তরীকরণে ফার্স্টে আপনারা দেখেন এখানে ক্যালকুলেটর ফর্মুলা বলে দিচ্ছে রেডিয়ান। আচ্ছা, আপনারা অন্তরীকরণ করলে অবশ্যই, অন্তরীকরণ বা ক্যালকুলাস করলে অবশ্যই ক্যালকুলেটর মোড কি রাখতে হবে রেডিয়ানে, ক্যালকুলাস ক্যালকুলেটর মোড রেডিয়ান, ক্যালকুলেটর মোড রেডিয়ান, রেডিয়ানে নেওয়া পারি তো নাকি? আপনি আলফাতে জি ভাইয়া পারি। শিফটে ক্লিক দিবেন, দেন মোডে ক্লিক দিবেন, যারা পারেন না তারা দেখে নেন, শিফট SHIFT শিফট প্লাস মোড, এইটা করলে অনেক ফাংশন আসবে 91-তে, দেন 4-এই লেখা আছে RAD রেড, দ্যাটস মিন রেডিয়ান। আগেই আপনি এনশিওর করবেন আপনার মুড আছে রেডিয়ান, আদারওয়াইজ আপনি মিলাতে পারবেন না। বুঝতে পারছি? আচ্ছা, ফার্স্ট অফ অল আসি লিমিট দি। লিমিট দেখবেন আপনাদের যে কোনো লিমিটই দেয়া থাকুক, আপনি সরাসরি লিমিট ইউজ করতে পারবেন না। সাপোজ ধরেন এখানে আমি একটা লিমিট নিচ্ছি আর কি, র্যান্ডমলি নিচ্ছি, যে কোনো লিমিট আসুক, যেমন ধরেন লন a প্লাস এক্স, এখানে দেখেন আপনি সরাসরি লিমিট অ্যাপ্লাই করতে পারবেন, করলে আপনার কি আসবে, অনির্ণয় আকার আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা অ্যাপ্লাই করবো ল স্পিডে। ল স্পিডের রুলস জানি আমরা, অবগত আছি? জি ভাইয়া। জি ল ভাইয়া। স্পিড মানে হলো আপনি লবকে অন্তরীকরণ করবেন, হরকে অন্তরীকরণ করবেন, আপনি পর্যায়ক্রমে অন্তরীকরণ করতে যাবেন যতক্ষণ পর্যন্ত আপনি লিমিট ইউজ করতে না পারেন। বুঝা গেল? জি ভাই, অবশ্যই। ওকে, ল স্পিডেল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ল স্পিডেল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, ল স্পিডেল শেষ হলো আমাদের। দেন তাইলে ল স্পিডেল পারি মানে আমরা সম্পূর্ণ লিমিট পারি, লিমিটে কোনো ভেজাল হবে না। আর ভেজাল হওয়ার কত, লিমিট গেল। দেন আসেন আপনার অন্তরজ নির্ণয়। অন্তরীকরণ ইজি, অন্তরীকরণ কি দেখাবো, আমার কাছে মনে হয় অন্তরীকরণ ইজি। আপনি যে অন্তরীকরণের সূত্র জানেন, অন্তরীকরণ ইজি। এইখানে এই যে ডেরাইভ আছে, এখানে বলছে কি রুট ওভার e টু দি পাওয়ার রুট এক্স, এটার অন্তরজ কত, এটা বের করার জন্য। তাইলে যেহেতু এটা এমসিকিউ না, এটার অন্তরজ বের করতে পারবো আমরা। ফার্স্টে যেহেতু রুট আছে, এইটার এইভাবে না হলি রুট আছে, রুট তাহলে আমরা কি জানি 1/2 রুট এক্স, দেন এক্স বলতে আছে e টু দি পাওয়ার রুট এক্স। এটা থাকলো, দেন এইটাকে লেখা যায় রুট এক্স 1/2 রুট এক্স, শেষ আনসার। দেন এই ধরনের ফাংশন দেবেন, এই ফাংশন 13 একটা ইনফিনিটি পর্যন্ত আর কি, একই ক্রম পর্যায়ক্রমে যারা তার অন্তরজ বের করা, রুটের ভিতরে যে ফাংশন গুলা দিয়ে। বুঝাইতে পারছি? ওকে, দেন অন্তরীকরণ, অন্তরীকরণ তো মোটামুটি সবই শেষ আমাদের, এটারও টাইম শেষ, আমাদেরও শেষ হয়ে যাবে। ওকে, প্রতিস্থাপন এইগুলা এত ডিফিকাল্ট লাগবে না, এগুলো লাগবে না, জাস্ট সূত্রটা দেখে নিবেন। পরীক্ষার সময় প্রতিস্থাপন করে ইয়ে করে এত টাইম নেই পরীক্ষায়। বুঝাইতে পারছি? দেন আসেন ওই যে স্পর্শকের ঢাল টাল এইগুলো, আপনি dy/dx মানে হলো যে কোনো বক্ররেখার স্পর্শকের ঢাল, যে কোনো বক্ররেখার স্পর্শকের ঢাল। বুঝাইতে পারলাম? তাহলে স্পর্শকের ঢাল পাইছেন, এখন আপনাকে একটা বিন্দু বলে দিবে, এই বিন্দুর জন্য আপনি স্পর্শকের ঢাল কত। তাহলে এইখানে যখন আপনি স্পর্শকের dy/dx বের করবেন, দেখবেন যে আপনার xy সংবলিত পদ থাকবে, xy থাকবে, x থাকুক বা y থাকুক, শুধু x থাকতে পারে, শুধু y থাকতে পারে, আবার ভূত থাকতে পারে। কারণ আপনাকে একটা বিন্দুর জন্য বলে দিবে, যে সাপোজ ধরেন 2 3 বিন্দুর জন্য, তাহলে যদি xy দুইটাই থাকে তাহলে
x এর জায়গায় 2 y এর জায়গায় 3 আর একটা তাহলে তো শুধুমাত্র x এর জায়গায় 2 বসাবেন বা y এরটা তাহলে x এর জায়গায় y এর জায়গায় 3 বসাবেন, তাহলে আপনার স্পেসিফিক ভ্যালুটা চলে আসবে। বুঝাইতে পারছি? জি ওকে, তাহলে স্পর্শকের ঢাল শেষ। প্যারামিটার অবিলম্ব শেষ, স্পর্শক আর অবিলম্ব পরস্পর লম্ব হয় তাদের মধ্যে। আচ্ছা, এখন আসেন গুরুমান লঘুমান। গুরুমান লঘুমান এটা ইম্পর্টেন্ট, আমাদের সময় আসছিল আর কি গুরুমান লঘুমান থেকে। গুরুমান লঘুমান, গুরুমান লঘুমান কিভাবে আমরা জাস্টিফাই করি? একবার অন্তরজ করি, পরে আমরা সেটা কি ধরি? 0 ধরি। ঠিক আছে না গুরুমান লঘুমানের ক্ষেত্রে? জি জি ভাইয়া। ওকে, তাহলে এই হলো সর্বোচ্চ মান আর কি, একটা নির্দিষ্ট বিন্দুর জন্য বলতে পারি সর্বোচ্চ মান। এই যে এইটা দেখবো 5 কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সরি খুলনা। 5-এরটা ইম্পর্টেন্ট আর কি, এইটাই তো। আরেকটা আছে না, এটা তো সেম কাহিনী। শেষ আমাদের গুরুমান লঘুমান, শেষ আমাদের ভাইয়া, অন্তরীকরণ। এটা কি কোনো শর্টকাট নিয়ম আছে? এগুলো তো অনেক বড় হয় ম্যাথ। কোনটা? ওই যে গুরুমান লঘুমান ম্যাথ গুলা। গুরুমান লঘুমান বড় হয় না তো, আপনাকে এত বড় ম্যাথ দিবে না, যে ম্যাথ গুলো বড় হয় এই যেমন এই ম্যাথটা দেখেন। আর শর্টকাট হ্যাঁ ভাই, আপনাকে, 2-3 বার। হ্যাঁ বলুন, আপনি একটু প্র্যাকটিস করেন, দেখবেন আপনারা চলে যাবেন। শর্টকাট দিলে এত ভাই শর্টকাট মনে 2-3 রাখতে বার বের পারেন। করতে হয় ভাইয়া মানটা। হুম, বুঝি নাই। মানে ভাই 2-3 বার সমীকরণ মান বসে বের করতে হয়, একটু সময় লাগে। এই যে এখানে যেটা করছে এইরকম মান দিবে আর কি, এই যে মানটা দিছে এটা তো অনেক তাড়াতাড়ি চলে আসছে। এইভাবেই ভ্যালুগুলা দিবে, যে ভ্যালুগুলা এতবার করা লাগবে না। আর শর্টকাটের বিষয়টা আমি কাউকে প্রিফার করি না শর্টকাট শিখেন, শর্টকাট পরীক্ষা হলে ভুলে যাওয়া। আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে লাইন স্কিপ করবেন, দেখবেন আপনার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের অন্তরীকরণ গেল, এখন রইল যুগজীকরণ। যুগজীকরণ যা আছে সব দিব নির্দিষ্ট লিমিটের জন্য। এইভাবে এইখানে একটা থাকবো, এইখানে একটা থাকবো, দেন এইখানে ফাংশন থাকবো, দেন ডিএক্স থাকবো। এখন বলবে যে আমাদের ইয়ে নেই, আমাকে ইনবক্সে একজন দিচ্ছেন, আমি উনারটাই দেখাই। ভাইয়া, হ্যাঁ বলেন। যুগজীকরণটা আমি স্কিপ করেছিলাম, এখন আমি বুঝতেছি না কিভাবে স্টার্ট করব, কিভাবে শুরু যুগজীকরণ করা উচিত। এই দেখেন গেল এইটা, আমি একটা দেখাই। আপনারা যুগজীকরণ তো ভাইয়া ইজি, যোগাযোগ করতে হবে, যা আসবে সবকিছু কেবল লিমিট দিয়ে আসবে। বেশিরভাগই লিমিট মানে দিয়ে ভাই আসবে। এই যেমন এইখানে একটা ম্যাথ আচ্ছা আছে। আচ্ছা, এটা যদি আমি লিখি এইভাবে, then এটা ছিল 3 π/4 0, দেন ছিল আমাদের 10 10 স্কয়ার x প্লাস 10⁴x dx। এইটার ভ্যালু কত? আপনি ফর্মুলা জানেন না, কোনো কিছু জানেন না, লাগবে না আমার ফর্মুলা, লাগবে না কোনো কিছু। বুঝাইতে পারছি? আপনি কি করবেন, জাস্ট ক্যালকুলেটরটা নেবেন। এটা যদি স্পষ্ট করে লিখি, তাহলে π/4 ছিল, 0 ছিল, 3 ছিল, দেন ছিল 10 স্কয়ার x প্লাস 10⁴x dx। এটার মান কত? তাহলে ফার্স্টেই কাজ হলো যে আপনার ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নেওয়া। যিনি যুগজীকরণ পারেন না উনিও যুগজীকরণ দিবেন, যুগজীকরণে আপনি ফুল 100% মার্কস পাবেন। আপনারা একবার ট্রাই করতে পারেন, এটা কিন্তু ক্যালকুলেটর করা যায়। ফার্স্টে 3 দিবেন, দেন ইন্টিগ্রেশন সাইন দিবেন, দেন তুলবেন। এইটা সবাই ক্যালকুলেটর তুলতে পারবো? ভাইয়া 10x স্কোয়ারটা কেমনে লিখবো? ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে তুলবেন। আচ্ছা, আপনি তুলেন, আমি বলি। ফার্স্টে 3 লিখেন, যাদের হাতে ক্যালকুলেটর আছে তারা তুলতে পারে না। এইটাই জি ভাইয়া লাস্ট। বলেন। ফার্স্ট 3, দেন ইন্টিগ্রেশন সিম্বল দিছেন, জি ভাইয়া। দেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হইছে, জি ভাইয়া। দেন 10 10 এ ক্লিক করেন। হ্যাঁ ভাইয়া করেছি। আলফা দিয়ে আপনি এক্স এ ক্লিক করেন, এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ যে এই জায়গায় এইখানে হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া করেছি। দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেন, জি ভাইয়া। দেন এগেইন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেন, হ্যাঁ ভাইয়া। স্কয়ার দেন, জি ভাইয়া। এগেইন প্লাস দেন। হ্যাঁ ভাইয়া দিছি। সেম আগের মতোই তুলেন যেভাবে তুলছেন। এখন স্কয়ারের জায়গায় আপনি দিবেন কি 4 দিবেন, x⁴। আচ্ছা ভাইয়া। ওকে, আর প্রথমে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট হওয়া উচিত ছিল, একটা ফার্স্ট ব্র্যাকেট মিস্টেক করছে আপনি। আহ,
প্রথম দিকে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন, প্রথমে একবারে প্রথমে ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা ভাইয়া 1/3 আসে আনসার। আচ্ছা, দেন আপনি আপার লিমিট লোয়ার লিমিট তুলেন, তুলে ইকুয়ালে দেন, আনসার শেষ। আপার লিমিট ছিল রেডিয়ান মোডে রাখতে হবে কিন্তু π/4, আর আমাদের লোয়ার লিমিট ছিল 0। একটু টাইম নিবে, ইএক্স হলে তাড়াতাড়ি চলে আসতো। এইটার আনসার আসবে ভাইয়া 1। ভাইয়া 1 আসছে। হ্যাঁ, আনসার 1 আসবে। বুঝাইতে পারছি? জি ভাই অবশ্যই। শেষ। যুগজীকরণ যা আসবে সব ক্যালকুলেটর দিয়ে করবেন। আর কোনো প্রশ্ন আছে কারো? ভাইয়া 991 ms যেটা ওইটাতে কি করা না। যাবে না? এমএসএ হবে না, আপনি ইএস না হয় ইএক্স, হয় ইএস না হয় ইএক্স। ইএক্স হলে, যদি ইএক্স হয় তাহলে একটু ফাস্ট আসবে রেজাল্টটা, আর ইএস হলে একটু লোড নিবে, নিয়ে আসবে, বাট আসবে। হ্যাঁ আর ভাইয়া আমার FX তো যেটা একটু সময় ওইটা লাগছে। কি বুঝি নাই। FX যেটা ওইটা কি ইউজ করা যাবে? না, এইখানে মেবি হবে না আর কি, আপনি ইএস কিংবা ইএক্স লাগবে। ওকে ভাইয়া। ওকে, আচ্ছা, আজকের মতো এইখানেই ক্লাসটা শেষ। সকালে ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।